আবার জিয়াউর রহমান সাহেব আসলেন, আল্লাহ রাজত্ব দিলেন, একটা প্রাকৃতিক প্রতিশোধ হইল, তিনিও চলে গেলেন। এগুলা ঘটতেছে। ঠিক এর মৃত্যুটা যেটা হইল হাদির, অত্যন্ত দুঃখজনক মৃত্যু। এবার ওই যে ইরানের খোমেনি যেভাবে ইরানটা দখলে রাখছিল, আগে যেখানে আমরা গ্রামে চলার সময় বুড়ারা আগে দিয়ে আমাদের আগে ফাড়াই দিত, ন্যাংটাই আমরা সাঁতার কাটি চলে যেতাম, বুড়ারা পানি নামতো আস্তে আস্তে, তবন মাথায় উঠাইতো, আবার পানি নামতো আস্তে আস্তে নামতো। ওসি হওয়ার পরে যে লাল নীল সবুজ, কি ঢাকা ইউনিভার্সিটির কতগুলো দল আছে না মাস্টারদের, লাল নীল সবুজ সাদা টাদা কি আছে না, এক বিশ্রী অবস্থা। মাস্টারদের দল থাকে ইউনিভার্সিটি, লাল দল, সাদা দল, নীল দল, হলুদ দল করে, হ্যাঁ দল করে যায়। আমার তো পাসপোর্টে নেই। আপনার স্যার দেশের বাইরে চলে যাওয়ার অনেক সুযোগ ছিল, আপনি গেলেন না কেন? এবং এখন কি মাঝে মধ্যে মনে হয় যে চলে গেলে ভালো? স্যার 1/11-এর যে সময়টা ছিল, ওই টাইমটাও একটা গণতান্ত্রিক উত্তরণের পথে ছিল বাংলাদেশ, একটা সংকটের সময়ও ছিল। সেই সময় আপনি এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, যদিও পরে চাকরি ছেড়ে দিয়েছিলেন আর কি। দেখেছি ওই সময় আর এই সময়ের মধ্যে কোনো মিল এবং পার্থক্য খুঁজে পান কিনা? 1/11 সরকারের আর এটার মিল বেমিল হইল, 1/11-এর সরকারটা ছিল সেনা নির্দেশিত, যদিও অফিসিয়ালি সবাই বলে সেনা সমর্থিত, আমি বলি সেনা নির্দেশিত, কারণ আমি ডাইরেক্ট চাকরি করছি তো। সেই সময় ক্ষমতা ছিল তখন 3 উদ্দিনের কাছে। এর মধ্যে 1 উদ্দিন ছিল খামাখা, ফখরুদ্দিন নামে প্রধান উপদেষ্টা, আর মাইনুদ্দিন আর্মি চিফ, হি ইজ দ্য রিয়েল পাওয়ার হোল্ডার। আরেকজন ছিল তারপরে মাসুদউদ্দিন। তারপরে নিচে ছোটোখাটোর মধ্যে ধরেন ডিজিএফআইয়ের যে ছিল ব্রিগেডিয়ার বাড়ি, বা এখানে ছিল আমিন, ওই টেরোরিজম, এগুলোর মধ্যে রাজবাজু করতো। সেই সময় ফখরুদ্দিন সাহেবের ডাইরেক্ট কোনো ক্ষমতা ছিল না। ওটার সাথে এই গভর্নমেন্টের তফাৎ হইল, একটা বড় তফাৎ হইল, ওই সময় তারা -2 করার চেষ্টা করেছিল। আওয়ামী লীগের শেখ হাসিনা এবং বাজাদের আলী হাসিনা, বাজাদের বেগম জিয়া, দুজনরে আটকালো, কিন্তু হজম করতে পারে নাই, বুঝে সারে নাই আর কি। রাজনৈতিক নেতারে আটকাইয়া যেগুলা আনরাইভাল থাকে কি দশা হয় করে ছেড়ে দিল। সেই সময় দল ভাঙ্গার একটা কৌশল ছিল, এবং আপনারা মনে আছে কিনা, ইতিহাস পড়েন কিনা, আমি এগুলো লিখে রাখছি সব। তত্ত্বাবধায়ক আমার কিছু রাজনীতি, কিছু বাজনীতি একটা বই, সেটার মধ্যে এগুলো আছে। সেখানে তখন বিএনপিকে স্প্লিট করার জন্য সাইফুর রহমান একদিন খোলা জিফে হাত উঠেছে, মান্নান ভূঁইয়া যেন নিজে আরেকটা হিরো হয়ে যাচ্ছে। এটিএম শামসুল হুদা প্রধান নির্বাচন কমিশনার চিঠি বেগম খালেদা জিয়ার ওই মূল অংশকে না দিয়া আরেক অংশরে চিঠি দিল ভোটের দল হিসাবে। সে সময় এটা ভাঙ্গার একটা প্রসেসে সবাই কিছু একটা হতে চেয়েছিল বেগম জিয়াকে মাইনাস করে। এইবার সেটা হয়নি। এবার ওই যে ইরানের খোমেনি যেভাবে ইরানটা দখলে রাখছিল, এবার তারেক সাহেবও ওইখানে ভার্চুয়ালি রাজনীতি করে বিএনপির মধ্যে ভাঙ্গনটা আসে। এটা সবচেয়ে বড় রিমার্কল জিনিস। আর কাজের দিক থেকে ওই সময় সরকারটা তুলনামূলকভাবে এখনকার ইউনূস সরকারের চাইতে অনেক বেশি, এই দুইটার তুলনায় অনেক বেশি দক্ষ ছিল। তারা কিছু কাজ করতে পেরেছে, যেটাই করছে 2 বছর 2.5 বছর। কিন্তু এই সরকার তো কিছু করতে পারতেছে না। এরা খালি সংস্কার ডাকতেছে, বিদেশ থেকে কিছু হায়ার করার লোক আনছে, আইনা এটার এই কাজ শেষ হয়ে গেছে, আলী রিয়াজের এখানে কাজ শেষ হয়েছে, তারা আবার কি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট না কি বানাই দিতেছে, এগুলো করছে জানাশোনা। আবার এগুলোর বেশিরভাগই হইল এখানে আরেকটা পট পরিবর্তন হয়ে গেলে, আরেকটা জামাই হইলে সবগুলা ফুস করে চলে যাবে ফুট, কারণ সবগুলোর বিদেশে বেশিরভাগের বিদেশে ফাঁসর আছে। আর বাকি যে কয়টা এখানে পড়ে থাকবে, এগুলা তো নিজের নাম নিজে বুঝে কিনা, ধমক দিলে ভুলে যায় কিনা, এরকম অবস্থার মধ্যে। আপনি করবেনটা কি? দেখলাম যে প্রথম আলো, ডেইলি স্টারের মতন দেশের 2টা শীর্ষ দৈনিক এবং নিউ এজ সম্পাদক নুরুল কবির, যিনি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচন্ড ভোকাল ছিলেন, এবং সত্যি কথা বলতে গেলে আমি নিজে আমার এই অনুষ্ঠানে আওয়ামী লীগের সময় তাকে কোনোদিন আনতে পারিনি। উনি পরবর্তীতে 5 আগস্টের পরে এসেছিলেন এবং এসেই বলেছিলেন যে আপনারা তো আমাকে তার আগে আনতে পারেননি। তাকে আওয়ামী দালাল বলে হেনস্থা করা হলো।
এই ঘটনায় সরকার নিন্দা জানালো, সমবেদনা জানালো, ফোন দিল দুজন সম্পাদককে। আপনার কি মনে হয় যে গণমাধ্যমের মানে, যদিও সরকারের ভাষ্য সবসময় যে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা নাকি ইতিহাসের ভোগ করছে, এই যে ধরেন এই চেয়ারে বসে আমি ইউনুসের কড়া সমালোচনা করতেছি না, দ্য মোস্টেস্ট উইকেস্টেস্ট গভর্নমেন্ট বলতেছি না, আগেও বলেছি না। বড় বই হইল সরকার না নিলেও হেনস্থাগুলা সরকারের পোষ্য হিসেবে যারা থাকে, যাদেরকে সরকার লালন পালন করেছে বলে আমজনতাও ভাবে, আমিও ভাবি, তারা এই শায়েস্তাটা করে ফেলে। কোনো দরকার ছিল না। যে আমরা অনেক সময় বলি তাস খেলার সময়, ব্রিজ খেলার সময় বলা হয় যে হয় দেয়ার ইজ নো কার্ড টু প্লে দেন প্লে কালার, অন্য কোনোটা হিসাবে মিলতেছে না, তখন কালারটা খেলে দিতে হয়। এইসব মপটবের মধ্যে ত্রুটি চেপে ধরার জন্য গণমাধ্যমটা হইল মুখ্য অস্ত্র। আর গণমাধ্যম যদি পিছিয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন তো কেউ কিছু জানবে না, টোটাল বন্ধ হয়ে যাবে। আমাদের একটা দুঃখ হইল গণমাধ্যমগুলো অতিরঞ্জিত করে। আমি তো সবগুলোতে যাই দেখি, কিছু কিছু গণমাধ্যম আছে সরকারের পায়রবি করতে করতে এমন করে যে ওটা ছাড়ার কিছু বুঝে না। এবং ওই যে হয়তো হাসিনার পুকুরের পুঁটি মাছ একটা হাতির মতো ডিম দেখি না, এটাও প্রচার করবে। আবার যখন গণেশ উল্টে যায় ফট করে, তখন আবার এদের খেদমতের জন্য দরকার হলে একটা প্লেন দিয়ে দিবে সাটার, সুর বদলে ফেলবে। দে ক্যান ম্যানেজ। এই জাতীয় গণমাধ্যম আমাদের জন্য কলঙ্ক স্বরূপ। তো এইটা অনেক সময় বউকে মেরে শাশুড়িকে সবক দেওয়া হয় যে দেখ বাবা, এই দুইটারে ফুরাই দিছি, আগুন দিয়েছি, তোরা কি? গণমাধ্যম যদি টোটালি কলাপস করে দিতে পারে, যে কোনো টাইরেন্ট সরকারের জন্য, ডিকটেটরের জন্য এবং যারা দুর্বল সরকার তাদের জন্য গণমাধ্যমটা একটা বিস্ফোরা হিসাবে কাজ করে। এবং যুগে যুগে দেখবেন এই গণমাধ্যমের উপর বিভিন্ন ওই যে নিয়ম করে, এটা করে, ওইটা করে, সেটা করে, করবে। আর গণমাধ্যমগুলো অনেকটা শব্দটা খারাপ হয়ে যায়, এটা বললে তো আস্তে করলে উজু করা লাগে না, বিশ্বের মতো আচরণ করে অনেক সময়। তখন আর ওই যে টাকা হইলে সুবিধা হইলে হয়, সাইজ কয় ইঞ্চি কি ইঞ্চি ওগুলার মধ্যে থাকে না। গণমাধ্যমের উপর এই হামলা, এগুলোর পরে একটা দাবি উঠেছে, মূলত স্বরাষ্ট্র উপদেষ্টারই পদত্যাগ চাওয়া। উপদেষ্টা সহকারী একজন কে ওদের। তো স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা নিয়ম, আগে তো আপনার ফল থাকতে হবে, তারপরে না দুনিটার শো আগে লাগালে সফল হয়। ফলই তো নেই, আপনি আবার শো দিয়ে সফল পাবেন কোথায়? আগে তো স্ত্রী থাকতে হয়, স্ত্রী, নিজের স্ত্রী থাকলে স্ত্রী, তারপরে না সস্ত্রী, নিজের স্ত্রী নিয়ে ভীষণ কাণ্ড হয়। আমি পারতেছি না, আমি ধরে রাখবো কেন? সুন্দর সুন্দর কথা বলার তো ওস্তাদ কেউ না। ইউনুস সাহেব যে সুন্দর করে বক্তৃতা দেন, কথা বলেন, এই বয়সেও এইরকম আপনি সুন্দর অরেটর খুঁজে পাবেন? হ্যাঁ, বলবে কাজ হচ্ছে না, পাচ্ছেন না। অ্যাক্টিভ হওয়া, অ্যাকশানে যাওয়া, অ্যাকশন ওরিয়েন্টেড হওয়া আর বকাবাজি এক্সপার্ট হওয়া আলাদা। টিভি টক শো বাংলা খুশি আমি কি বকবকানি, পেশাল কেশাল। এখন কতজনে কত রকমের কথা বলবে না? যিনি চালাতে পাচ্ছেন না তিনি বলছেন না তো আমি পারতেছি না। অতএব যা ঘটার ঘটবে। লাল বাহাদুর শাস্ত্রী ট্রেন চালায় নাই, পদত্যাগ করছে, এনারা পারেন না, ও মারা গেছে, কিছু যায় আসে না। আরো দুই একটা গেলেও কিছু যায় আসবে না, গায়ে মাসবে না। বাইলেন যা হচ্ছে, আপনি বলতেছেন শুধু গণমাধ্যম, ডেইলি স্টার, প্রথম আলো, কেন ছায়ানট কি করছে? ওদিসি কি করছে? তাহলে কারা কাজ করতেছে, কোথার থেকে কি হচ্ছে? আপনার গোয়েন্দা, আপনার পুলিশ বলে যে সব আওয়ামী দোসর। সব আওয়ামী দোসর হইলে আপনি কি করতেছেন? আওয়ামী দোসরগুলারে দিয়ে দেন, তাহলে আবার আওয়ামী লীগরে ডাকেন যে তোমার দোসররা তো সব চালাচ্ছে, তোমরা সেই ক্ষমতা নাও, ভালো চালাও। স্যার, তারেক রহমান অবশেষে দেশে ফিরছেন, 25 ডিসেম্বর তারিখ ঘোষণা করা হয়েছে। তার এই 18 বছর, তো হ্যাঁ, তার এই 17-18 বছর পরে বাংলাদেশে আগমন, যে এটা কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করেন? এটা একটা সুখবর যে আমি আগেও বলতাম তারেক রহমান কমিনি হতে চেয়েছেন, একেবারে গুছিয়ে সবটা সেরে আগে আসে নাই, কারণ তার নিরাপত্তার ব্যাপার আছে। অতএব উনি আসতেছেন, এটা সুসংবাদ।
ওটা অবশ্যই সুসংবাদ। বাংলাদেশের পলিটিক্স কি একটু স্টেবল হবে এরপরে? পলিটিক্সটা ইলেকশন যদি হয় আমি এর জন্য বলি, কারণ বিভিন্ন সিচুয়েশন থাকে তো এই দেশের, তো বিশ্বাস নাই কখন কি হয়ে যায়। ইলেকশন হয়ে গেলে একটা স্টেবিলিটি চলে আসবে, আশা করি আসবে। তার কারণ আপনার এখন তো গ্রামে গঞ্জে কোথাও প্রতিনিধি নাই, এখন তো হইলো সব অন্য লোক। এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে কোথা থেকে কি এক প্রশাসক আসছে, এজাজ নাকি, আমি আরও আগে একবার বলছিলাম যে প্রশাসক হইলো এজাজ ঠিক থাকে না তার মেজাজ। ওই যাই আমরা যেখানে থাকি ওইখানে নিরাপত্তার জন্য গেট লাগাইছিল, হে বুলডোজার দিয়ে ভাঙ্গিয়া গেট লুয়ে গেছে, আবার নিয়ে যাওয়ার পরে গেট এটা ফেরত দেয় না, কয় নিলামে বিক্রি করে ফেলছি। হু আর ইউ? জনপ্রতিনিধি যদি হতো তাহলে গেট ভাঙ্গার আগে চিঠি দিত, বলতো, তার ভোটের দরকার হয়তো যে তোমার এই গেটে মানুষের চলাচল অসুবিধা। আলটিমেটলি সে পরে পারমিশন দিল যে রাত 12টার পরে বন্ধ, তাহলে আগের গেট লই গেলা, আমার 4-5 লাখ টাকার লোকজনের গেট ভেঙে লই গেলা, আবার নিলামে বিক্রি করিলে। তো নিলামে বিক্রি করা গেট নিয়ে যাওয়া, এটা কয় যে কেন লাগাইলো? তো কেন লাগাইলে জনগণ তার তুমি নিরাপত্তা দিতে পারো না, ম্যানুয়ালের ডাকনা চুরি করে লই গেছে, এটা ঠিক করতে পারো না, আর আরেকজনের গেট ভেঙে নিয়ে যাও। এই জন্য জনপ্রতিনিধি হইলে এই বিষয়গুলো সব জায়গায় একটা কন্ট্রোল। বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা প্রচন্ড রকমের ভারত বিদ্বেষ এখন আমরা দেখি, আপনার কি মনে হয় এইটা একদিনে তৈরি হয়েছে নাকি অনেক দিন ধরেই ছিল, এর আগে উদ্গীরণ করা সম্ভব হয়নি এবং এখনই আসলে সেটা বের হয়ে আসছে? এবং আমি সম্প্রতি দেখলাম যে বাংলাদেশের রাজনীতি নিয়ে সেখানে একটি বৈঠকও হয়েছে, তারা রিপোর্টও দিয়েছে এবং তারা বলছে যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং নিরাপত্তা এখন তাদের জন্য সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ, এবং সেটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি সেই রিপোর্টটা দিয়েছে। ভারত বিরোধিতা আগেও ছিল, প্রকাশ করতে পারে নাই, এখন সুযোগ হইল প্রকাশ করতেছে। দিস ইজ নট ফুললি ট্রু। আচ্ছা, কারণ এখনো ভারতকে অপছন্দ করে না এমন লোকও আছে। কারণ পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে বৃহৎ প্রতিবেশী, বড় মাস্তান, বড় ক্ষমতাধর ব্যক্তি হইলে তারাই অনেক সময় সমঝে চলতে হয়, দাদাগিরি থাকে। ভারত সেটা করে। তো যারা ভারত প্রেমী, যে শেখ হাসিনাকে ভারত ফেরত দিতে চায়, কেন দিবে? ভারত কি এত অকৃতজ্ঞ? হোয়াট শেখ হাসিনা ডিড ফর ইন্ডিয়া, তো সেটার একটা কৃতজ্ঞতাবোধ থাকবে না? আবার ওরে যতদিন এগুলো রেখে দিতে পারবে ততদিন পর্যন্ত একটা তুরুফে তার সাথে থাকলো না। চলে যাওয়ার অনেক সুযোগ ছিল, আপনি গেলেন না কেন? এবং এখন কি মাঝে মধ্যে মনে হয় যে চলে গেলে ভালো হতো? আমি তো, আমার একটা সমস্যা ছিল আমার দেশের লোকজন, আমি মাঝে মাঝে আমার বন্ধু বান্ধব 2-জনকে বলি যে আমি এমন একটা জায়গায় তোদের সাথে চলি, আমি কত জ্ঞানী তোরা বুঝিস না, তো নিজ গুণে ওদেরকে ক্ষমা করি, আমি চলি আর কি, উপায় নেই। আমার এই দেশে বাইরে পাওয়ার সুযোগ আমার যথেষ্ট ছিল, এমনকি এক হাই কমিশনে আমার পরীক্ষা নিয়ে তারা আউট অফ 100 আমার 94 স্কোর করেছি, আমাকে মাইগ্রেশনের পেপারও দিয়ে দিছি। আমি ওইটা আরেকজনকে ফর্মটা দিয়ে দিছি, যাইনি। আমার মূল কারণ দুটো ছিল। একটা হলো আমি তো গ্রামে গরুর ঘাস তুলছি, প্লাস 4 বছর বোনের বিয়ের বাজার করতে যায় ফেনী শহরে। কাঠি একটা নিচে নামাইলে বাতি জ্বলে, একটা নামাইলে ফ্যান চলে। দ্যাট ওয়াজ ওয়ান্ডার টু মি, অ্যান্ড স্টিল ইলেকট্রিসিটি ইজ এ ওয়ান্ডার টু মি। আমি মাঝে মাঝে আমার বই টইতে অনেক কিছু কমেন্ট করছি যে ইলেকট্রিসিটি একদিন 24 ঘন্টা বন্ধ হয়ে যাক সারা পৃথিবীতে, কোথায় যায় সভ্যতা? আমি যাই না। প্রথম কারণ হইল আমার দেশাত্মবোধ। আবার এসএসসি রেজাল্ট দিয়ে এই ওগালা পার করলাম। এসএমএলে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে 3টা করে 12 মাসের সিট রেন্ট দিয়েছিলাম। একদিন দেখি যে একটা চিঠি চলে আসলো, কিছু স্কলারকে ফ্রি সিট দিয়ে আমার এই 36 টাকাও আমাকে ফেরত দিয়ে দিছি। আমি তো আনগ্রেটফুল হইতে পারি না। যত চোর, হারমাত, বদমাস, লুটেরা, যত কিছুই বলেন, দিস ইজ মাই কান্ট্রি, এর চাইতে ভালো লিভিংয়ের দেশ আর নাই, আমি আশাবাদী। আর উন্নত কম হয় নাই তো। আগে যেখানে আমরা গ্রামে চলার সময় বুড়ারা আগে দিয়ে আমাদের আগে ফাড়াই দিত, ন্যাংটোই আমরা সাঁতার কাটি চলে যেতাম, বুড়ারা পানি নামতো আস্তে আস্তে, তবন মাথায় উঠাইতো, আবার পানি নামতো আস্তে আস্তে নামতো। এখন তো বাড়ির দরজা যায়। তাহলে এই আমার দেশ, আমি দেশ ছেড়ে যাব না। এখনো তার মানে স্যার মনে হচ্ছে না যে ভুল করেছেন? হ্যাঁ, এখনো তার মানে মনে হচ্ছে না যে ভুল করেছেন? না, কষ্টই উঠে না,
অনেকে বলে তুমি এখানে যাও না, আমি ভুল করছি। আমি ভুল করি নাই, যারা গেছে তারা থাকুক, আমি ভালো আছি এক। আর দ্বিতীয় হলো আমি বাইরের কালচারে গিয়ে জেনারেশন লুজ করতে চাইনি। আমি বাইরের যে কালচার যেগুলো দেখছি, এখানেও জেনারেশন লুজ হচ্ছে। অনেক সময় ছেলেরা জুমার নামাজেও যায় না, এসে ধরতে হয়। বড় হয়ে গেছে, নাতি নাচ করে হয়েছে, কিরে নামাজে যাস নাই, এমনি তাকায় থাকে গায়ে করে। তো তারপরও দিস ইজ মাই কান্ট্রি, এটার চাইতে আপনজন আমার দ্বিতীয়জন কেউ হয় না। পরিষ্কার। কেন যাব? আমার পাসপোর্ট নেই, আপনি সেটা বুঝেন। বহু আগের থেকে আমার পাসপোর্ট নেই। আমি সচিব হওয়ার পরে যে লাল নীল সবুজ কি ঢাকা ইউনিভার্সিটির কতগুলো দল আছে না মাস্টারদের, লাল নীল সবুজ সাদা টাদা কি আছে না, এক এক বিশ্রী অবস্থা। মাস্টারদের দল থাকে ইউনিভার্সিটি, লাল দল, সাদা দল, নীল দল, হলুদ দল, দল করে, হ্যাঁ দল করে যায়। আমার তো পাসপোর্টে নেই। আমার কোনো যদি ধরতে যায় ফালান লাগবে না, তো ফালার প্রশ্ন নেই, আমি নিজে এসে থানায় হাজির হয়ে যাবো, দরকারটা কি? স্যার ওই বলছিলেন যে ছেলেদেরকে এখন মানে মানে ছেলেদেরকে ধাক্কা দিয়ে অনেক সময় জুমার নামাজ পড়াতে পাঠানো যায় না। তো আমার এই অনুষ্ঠানে উঠার আগে আপনি মাগরিবের নামাজটা পড়ে তারপরে উঠেছিলেন, এবং আমি আপনাকে সবসময় দেখেছি যে আপনি নামাজ পড়েন। ধর্মীয় বিশ্বাসটা আসলে আপনার কাছে, আমি প্র্যাকটিসিং মুসলিম, ঘোড়া মুসলিম না। আমি ওয়াল কাদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ইমানে মুফাসসালের মধ্যে 7টা বেসিক বিলিফ আছে না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরি ওয়া শাররিহি ওয়াল বাসি বাদাল মাউত। 7টার মধ্যে 6 নাম্বারটা সবচেয়ে বড়। কেমন? ওয়াল কাদরে, কদর কপাল ভাগ্য, খায়রি ভালো, কপালের ভালো, ওয়াশাররিহি এবং মন্দ মিনাল্লাহি তাআলা আল্লাহর তরফ থেকে। কিছু বান্দাকে খেলাফত দিয়ে বলছে, যেমন আপনি ফসল লাগাবেন, বলছে যে মাটি ডেলা ভাঙ্গো, জমিকে আবাদযোগ্য করো, এটা তোমার কাজ। বীজ বপন করো, তোমার কাজ। বপন করার পর এটা কেমনে চারা গজাবে, বড় হবে, দ্যাট ইজ নট ইউর লুক আউট, এটা আমি করব। পুরুষ নাই, মহিলা নাই, সৃষ্টি করে দেখাইছে আদম সেট মাটির থেকে। আরেকটা মহিলা নাই, শুধু পুরুষ থেকে, হাওয়া আদমের হাত দিয়েছে সে। আরেকটা পুরুষ নাই, শুধু মহিলার থেকে, মরিয়ম থেকে ঈসা। তারপরে জেনারেলটা করে দিছে, চলবে পুরুষ মহিলা পুরুষ মহিলা। তো সে সৃষ্টি, আপনি আল্লাহ বলেন, খোদা বলেন, ঈশ্বর বলেন, ভগবান বলেন, স্রষ্টা বলেন, যেই নামে বলেন, একটা ঈশ্বর থাকবে। তার সাথে আপনাকে যে শক্তি দিয়েছে, বুদ্ধি জ্ঞান দিয়েছে করার, সেটা করতে হবে। আল্লাহ সব করবে না। আল্লাহ আপনারা শিখাই দিয়েছে, আগুনে হাত দিলে হাত পুড়বে, বাঘের কাছে গেলে খামচি দিয়ে ধরবে। আপনি যদি বলেন যে আল্লাহ বাঁচাইব না, আল্লাহ এই সব কাজ করার জন্য দায়িত্ব নিয়ে নেয়। শেখ হাসিনা যেমন বলছিল না, সবার বেডরুম পাহারা দেওয়া সরকারের কাজ না, তো আল্লাহরও সব কাজ না, কিছু তো খেলাফত দিয়ে রাখছে আল্লাহ, মানতে হবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে আজকে এতক্ষণ সময় দিলেন। যদি অনুমতি দেন অনুষ্ঠানটা আজকে এখানে শেষ করতে যাচ্ছি। আপনি অবশ্যই শেষ করবেন। আপনারা বেশি বেশি ডাকবেন, বেশি বেশি টাকা দেবেন। আর লোকজনকে আমি বলে রাখি, আমার 3টা বই আমার খুব কষ্টের লেখা। ডমুরিয়া থেকে সচিবালয়, আমার আত্মজীবনী, এটা হলো ব্যক্তিগত আত্মজীবনী, চাকরি কিছু কম আসছে। আর 7টা বইয়ের 1 খণ্ড সরকারি চাকরিতে আমার অনুভূতি সমগ্র, আর রাজনীতি নিয়ে 18 বছরের সমস্ত লেখা। এর মধ্যে কেউ যদি রিসার্চ করে 3 শ্রেণীর জন্য, একটা হলো আমার জুনিয়র কলিগদের জন্য যারা সিভিল সার্ভিস করবে, আর একটা হলো রাজনীতিবিদ যারা মোক্ষম রাজনীতির ফাঁক ফোকর বুঝতে চায় তাদের জন্য, আর একটা হলো গবেষক।